আজকের এই গল্পে আমরা এমন কিছু মানুষদের দেখতে পাবো যেই মানুষগুলো ছিল একদম অন্ধবিশ্বাসী, যারা একটি ষাঁড়ের মূর্তিকে দেবতা মনে করে তার পূজা করত। কিন্তু তারা একসময় সিদ্ধান্ত নেয় যে এখন আর তারা কোনো মূর্তি পূজা করবে না, এখন থেকে তারা কোনো জীবিত কিছুর পূজা করবে। তাই সেই রাজ্যের মহারানীর সাথে একটি ষাঁড়ের মিলন করায়, যেটি শোনার পর আপনি চমকে উঠলেও এই মুভিটিতে এটি করা হয়েছে। আর রানী দীর্ঘ 13 মাস ওই বাচ্চাকে তার পেটে ধারণ করতে থাকে। আর সেই রাজ্যের দাসীরা রানীর অনেক সেবা করত, কারণ তারা মনে করত রানীর পেটে রয়েছে তাদের দেবতা। তো রানী ওই বাচ্চার জন্ম দিতে গিয়ে নিজে মৃত্যুবরণ করে, আর তার পেট থেকে পৃথিবীতে জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষস মিনোটর। আর এই রাক্ষস এবং ভয়ঙ্কর মিনোটরকে দেখে সেই রাজ্যের সবাই তাকে দেবতা মনে করে এবং তাকে সম্মান দেয়। কিন্তু ধীরে ধীরে মিনোটর যতই বড় হতে থাকে ততই সে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ যেই মানুষগুলো তাকে দেবতা বলে মানত সেই মানুষগুলোকে সে খেয়ে ফেলতো। তাই সেখানকার রাজা তাকে একটি গুহার মধ্যে বন্দি করে রাখে। আর প্রতি 3 বছর পর পর ওই রাক্ষসের খাবারের জন্য রাজ্যের মানুষদেরকে তার গুহায় ছেড়ে দেওয়া হয়। আর এটা ছিল তাদের দেবতাদের প্রতি ভালোবাসা এবং উৎসর্গ। আর ওই রাক্ষস এইসব মানুষ খেয়েই তার ক্ষুধা মেটাতো। তো এইভাবে প্রতি 3 বছর পর পর তার গুহায় মানুষ পাঠানো হয়। তো 15 বছর পর আবারও পঞ্চমবারের মতো ওই মিনোটরের গুহায় মানুষ পাঠানোর সময় আসে। আর তখন আমরা রাজ্যের উত্তর অঞ্চলকে দেখতে পাই, যেখানে থিও নামের একটি ছেলে একটি বাচ্চাকে নিয়ে সেখানে ভেড়া চড়াচ্ছিল। তো তারপর সে পাহাড়ের উপর একজন জাদুকর মহিলাকে দেখতে পায়। আর এই জাদুকরী মহিলা 3 বছর পর পর দেখা দিত, মানে যখন ওই রাক্ষসের কাছে মানুষ পাঠানোর সময় হতো তখনই এই জাদুকরকে দেখা যেত। আর থিও হচ্ছে ওই অঞ্চলের গ্রাম প্রধানের ছেলে। তো থিও এসে তার বাবাকে বলে সে আজকে ওই জাদুকরকে দেখেছে। এর মানে হচ্ছে তাদের এইখান থেকে কোনো একজনকে ওই রাক্ষসের কাছে পাঠানো হবে। কিন্তু আমরা আর কত সহ্য করব? তখন থিওর বাবা তাকে বলে এটা এমনই একটি বিষয় যেটা তুমি কখনোই বুঝতে পারবে না। কিন্তু থিও তার বাবার কাছে অনেক জেদ করে। তখন তার বাবা তাকে বলে সময় হলেই তুমি সবকিছুই বুঝতে পারবা। তো এরপর সেই অঞ্চলের কিছু লোক সেখানকার প্রধানের কাছে চলে আসে এবং প্রধানকে বলে এইসব কিছু থামান, এইসব অনেক হয়ে গেছে, আমরা আর কত জীবন দেব? তখন প্রধান বলে রাজার যেহেতু হুকুম তখন এই হুকুম আমাদের মানতেই হবে। তাছাড়াও আমরা রাজার সৈনিকদের সাথে কখনোই যুদ্ধ করে পেরিয়ে উঠবো না, তাই আমাদেরকে অবশ্যই তাদের কথা মেনে চলতে হবে। ঠিক তখনই তাদের মধ্যে একজন বলে তুমি তো তোমার নিজের ছেলেকে কখনোই বলির জন্য পাঠাবে না, তাই তুমি আমাদের কষ্টটা কখনোই বুঝতে পারবে না। তো এরপর আমরা দেখতে পাই থিওর ভেড়াগুলোকে খাওয়ার জন্য নেকড়ে তাড়া করতেছে। তো থিও যখন তার ভেড়াগুলোকে বাঁচানোর জন্য দৌড়ে যায় তখনই সে আবার ওই জাদুকরকে দেখতে পায়। আর তারপর থিও ওই জাদুকরের কাছে চলে যায়। তখন জাদুকর তাকে বলে তার গার্লফ্রেন্ড ফিওন এখনো জীবিত আছে। আর ফিওন হচ্ছে একটি মেয়ে যাকে থিও খুবই পছন্দ করত, কিন্তু তাকে ওই মিনোটরের খাদ্যের জন্য পাঠানো হয়েছিল। তো ওই জাদুকরের কথায় থিও বিশ্বাস করে না। তো থিও ওই জাদুকরকে বলে আমার সাথে একদম মশকরা করবে না। তো তখন ওই জাদুকর বলে ফিওন এখনো বেঁচে আছে আর ওই মিনোটর কখনোই দেবতা নয়, আর তাই তুমি যদি ফিওনকে বাঁচাতে চাও তাহলে তোমাকে ওই মিনোটরের সাথে লড়াই করতে হবে। তো বাসায় ফেরার পর এইসব কিছু থিও তার বাবাকে বলে যে ওই জাদুকর বলেছে যে ফিওন এখনো জীবিত রয়েছে, আর আমি যদি মিনোটরকে মারতে পারি তাহলে আমি নাকি ফিওনকে বাঁচাতে পারবো। তো এইসব কথা শোনার পর থিওর বাবা অনেক রেগে যায় এবং বলে তুমি কখনোই মিনোটরকে মারতে পারবে না, কারণ সে মানুষ নয়, সে একজন দেবতা। আর তখন আমরা বুঝতে পারি থিওর বাবাও কিন্তু অন্ধবিশ্বাস করত। আর থিওর বাবা থিওকে আরো বলে আমি চাই তুমি অনেকদিন বেঁচে থাকো এবং এখানকার গ্রাম প্রধান হও। আর তারপর তাকে রাগ দেখিয়ে তাকে ভেড়া চড়াতে যেতে বলে। তো থিও যখন ভেড়া চড়াচ্ছিল তখন তার সাথে দুজন লোকের দেখা হয়। আর তারা থিওকে মোটেই পছন্দ করতো না, কারণ থিওর বাবা যেহেতু সেই অঞ্চলের প্রধান তাই তার বাবা তাকে কোনোভাবেই বল্ডির জন্য পাঠাবে না। আর এর জন্য তারা সেখানে মারামারি শুরু করে। আর তারপর তারা রাজার সৈন্যদের তাদের অঞ্চলে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। তো সন্ধ্যার পর রাজার সৈন্যরা সেখানে চলে আসে এবং সেখান থেকে 8 জন মানুষকে তুলে নেয়, যাদের মধ্যে কয়েকজন থিওর বন্ধুও ছিল। কিন্তু সৈন্যরা তাদেরকে নিয়ে যাওয়ার আগেই সেখান থেকে একজনকে বের করে দিয়ে থিও স্বয়ং নিজেই তার জায়গা নেয়। আর তারপর তাদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তো থিও মনে করে সে ওই মিনোটরকে মেরে ফেলবে এবং সারা জীবনের জন্য সবার এই অন্ধবিশ্বাস দূর করবে। তো এরপর সবাইকে রাজার সামনে নিয়ে আসা হয়। আর সেখানকার 2 জন মেয়েকে রাজকুমারী সম্মোহিত করে কুয়ার পাশে আনিয়ে যখনই তাদেরকে ফেলে দিতে যাবে তখন থিও তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু রাজার সৈন্যরা তাকে ধরে ফেলে। আর এই বিষয়টি দেখে রাজা অনেক রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে
সেখানকার সবাইকে সে একসাথে গুহার মধ্যে ফেলবে আর তারপর সবাইকে একটি কারাগারে আটকে রাখা হয়। তো তখন একটি ছেলে বলে মিনোটর যদি দেবতা হয় তাহলে তাকে কেন মাটির নিচে আটকে রাখা হয়েছে। তখন আরেকজন বলে ও হচ্ছে পাতালের দেবতা। তো তখন থিও বলে মিনোটর কোনো দেবতা নয়, সে আসলে একটি পশু আর তাকে মারা সম্ভব আর তার মৃত্যু আমার হাতেই লেখা আছে। তো এইদিকে আমরা সেখানকার রাজকুমারীকে দেখতে পাই। তো রাজকুমারী তার দাসীকে বলে যাও থিওকে আমার কাছে নিয়ে এসো, আর থিওকে এখানে আনার সময় নেশা জাতীয় ধোঁয়া দিয়ে আনবে, হয়তো তার কাছে আমি কিছু সাহায্য পাবো। জাদুকর তো আমাকে তার ব্যাপারেই বলেছিল, তবে এই ব্যাপারে রাজা যেন কিছু জানতে না পারে। তো এরপর থিওকে রাজকুমারীর কাছে নিয়ে আসা হয় আর রাজকুমারী তাকে সম্মোহিত করে নিজের প্রেমের জালে ফাঁসাতে চায়, কিন্তু থিও তখন জেগে যায় এবং রাজকুমারীকে চেপে ধরে এবং বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আমার কাছ থেকে তুমি কি চাও। তখন রাজকুমারী তাকে বলে আমরা চাইলে মিনিটরের কাছে মানুষ বলি দেওয়া বন্ধ করতে পারি, আর এর জন্য আমি তোমার সাহায্য চাই, আর তোমার গার্লফ্রেন্ড ফিওন এখনো জীবিত রয়েছে। তো তাদের এই কথা সেখানকার রাজা আড়াল থেকে শুনতে পায় এবং সেই রুমে রাজা চলে আসে। আর রাজকুমারীর এই অবস্থা এবং কথাবার্তা শুনে রাজা অনেক বেশি রেগে যায়। তো থিও যখন ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন রাজার সৈন্যরা তাকে আটকে দেয় এবং থিওকে অজ্ঞান করে ফেলে। তো এরপর রাজা রাজকুমারীকে বলে তুমি যদি আমাকে কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাকে দেবতার খাবার হিসেবে পাঠিয়ে দেব। তো এরপর আমরা দেখতে পাই থিওকে ওই গুহার ওপর উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তো তারপর যখন তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় তখন তার বাকি বন্ধুরা তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু রাজার সৈন্যরা এক এক করে সবাইকে গুহার মধ্যে ফেলে দেয় আর সেখান থেকে ভয়ঙ্কর শব্দ বের হতে থাকে। তো কিছুক্ষণ পর ওই গুহার মধ্যে মিনিটর সেখানে চলে আসে এবং একটি মেয়েকে মেরে ফেলে। আর এইদিকে আমরা দেখতে পাই রাজকুমারী যা করেছে এর জন্য সে রাজার কাছে মাফ চায় আর রাজাও তাকে মাফ করে দেয়। তো এইদিকে যখন থিও সেই গুহা থেকে বেরোনোর রাস্তা খুঁজতেছিল তখন সেখানে সে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায়, যেই মানুষদেরকে ওই মিনিটর হত্যা করেছে। আর সেখান থেকে খুব পচা গন্ধ বেরোচ্ছে, মানে লাশের গন্ধে এক প্রকার গ্যাস সৃষ্টি হয়েছে। তো হঠাৎ করে থিও শুনতে পায় যে কেউ একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। তো শব্দ ফলো করে সেদিকে চলে যাওয়ার পর সে দেখতে পায় যে তার সাথীরা সেখান থেকে রাস্তা খোঁজার চেষ্টা করতেছে। তো এইদিকে রাজকুমারী যখন রাজার সাথে যাচ্ছিল তখনই সে হঠাৎ করে গুহার সামনে চলে আসে আর আমরা বুঝতে পারি ওই রাজকুমারী হচ্ছে ওই রাজার বোন, আর তাদের বংশ টিকে রাখার জন্য ওই রাজা রাজকুমারীর না চাওয়া সত্ত্বেও তাকে বিয়ে করেছে। তো রাজা রাজকুমারীকে বলে তুমি এটা করতে পারো না। তখন রাজকুমারী বলে তোমার সাথে থাকার চেয়ে গুহার মধ্যে পরে মরে যাওয়া অনেক ভালো। তো এই বলে সে গুহার মধ্যে লাফিয়ে পড়ে। আর এইদিকে থিও ও তার বন্ধুরা অনেক ভয়ে ছিল। তো রাজকুমারী যখন গুহার মধ্যে পড়ে তখন তারা রাজকুমারীকে মিনিটর ভেবে মারতে থাকে, কিন্তু তারা দেখতে পায় এটা তো রাজকুমারী, আর রাজকুমারী থিওকে জীবিত দেখে অনেক খুশি হয়। কিন্তু থিওর বন্ধুরা রাজকুমারীকে মোটেই পছন্দ করতো না, আর তারপর তারা রাজকুমারীকে মারতে যায়। তো তখন রাজকুমারী বলে আমার গায়ে হাত তুলে তোমরা সবচেয়ে বড় ভুল করতেছো, কারণ এই গুহার সমস্ত জায়গা আমি ভালো করে চিনি আর আমি এইখান থেকে বেরোনোর রাস্তাও বলে দিতে পারি, আর আমি তোমাদেরকে এখানে বাঁচানোর জন্য এসেছি। এই গুহার মধ্যে একটি গোপন রাস্তা রয়েছে আর সেই দরজাটি খোলার জন্য আমি আমার দাসীর সাহায্য নেব, আর তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাদের সবাইকে বাঁচাতে পারি। তো থিও তার কথা বিশ্বাস করলেও একটি মেয়ে তার কথা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই মিনিটর এসে তার পেছন থেকে তার মুখের ভেতর শিং ঢুকিয়ে দেয়। তো এই বিষয়টি দেখার পর তারা ভয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজকুমারীর দাসী ওই গুহার বাইরের একটি দরজার সামনে অপেক্ষা করতেছিল। তো সে যখন ওই দরজাটি খুলতেই যাবে ঠিক তখনই সেখানে রাজা চলে আসে এবং রাজকুমারীর দাসীকে সেখানেই মেরে ফেলে। আর এইদিকে গুহার ভেতরে সবাই ওই মিনোটর যেখানে থাকে সেইখানে চলে আসে, আর তার সামনেই কিন্তু গুহা থেকে বাইরে যাওয়ার ওই দরজাটি ছিল। তো রাজকুমারী সেই দরজার কাছে এসে তারা দাসীকে ডাকতে থাকে, কিন্তু আমরা তো জানি যে দাসী মারা গিয়েছে, মানে ওই রাজা দাসীকে মেরে ফেলেছে। আর এইদিকে আমরা দেখতে পাই ওই মিনোটর তাদেরকে আক্রমণ করার জন্য তাদের কাছে ছুটে চলে আসতেছে। আর এই প্রথমবার তারা সবাই ওই মিনোটরকে সামনাসামনি দেখতে পায়। যারা বাইরে এই মিনোটরকে দেবতা বলে মানত তারা জানতো না যে এই মিনোটর কতটা ভয়ঙ্কর। তাকে দেখে সেখানকার সবাই ভয়ে অনেক চিৎকার করতে থাকে। তো এরপর ওই মিনোটর তাদের মধ্যে একজনকে মেরে ফেলে, আর এটা দেখে সেখানকার সবাই আরো অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। আর তারা দৌড়ে এক জায়গায় গিয়ে একটি লোককে দেখতে পায়, যেই লোকটি অনেক বছর ধরে ওই গুহায় পড়ে রয়েছে, আর সে এতদিন তার পেটের জ্বালায় ইঁদুর খেয়ে বেঁচেছিল।
তো ওই লোকটি তাদের সবাইকে ডাকতে থাকে এবং বলে, তোমরা সবাই এই জায়গাতে চলে এসো, এই জায়গাটি সুরক্ষিত রয়েছে। তো এইদিকে আমরা দেখতে পাই রাজা ওই দরজা খুলে ভিতরে প্রবেশ করে, আর সে সেখান থেকে চিৎকার করে রাজকুমারীকে ডাকতে থাকে। কিন্তু তার চিৎকারের আওয়াজ ওই মিনোটর শুনতে পায় এবং রাজাকে মারার জন্য তার দিকে ছুটে আসে। কিন্তু ওই রাজা তার সামনে একটি সিপাহীকে ঠেলে দেয় এবং সেখান থেকে কোনো ক্রমে বেঁচে যায়। আর ওই মিনোটর এসে সিপাহীকে মেরে ফেলে। আর ওইদিকে ইঁদুর খাওয়া মানুষটিকে থিও তার গার্লফ্রেন্ড ফিওনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তো তখন ওই লোকটি তার কাছে যাওয়ার রাস্তাটি বলে দেয়। তো সেই রাস্তা অনুসরণ করতে করতে সে একসময় ফিওনকে দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে। কিন্তু এটা আসলে ফিওন ছিল না, তার কঙ্কাল ছিল। আর খাবারের অভাবে হয়তো সে মারা গিয়েছে। আর এইদিকে ওই মিনোটর থিওর বন্ধুদেরকে একজন করে মেরে ফেলতে শুরু করে। তো থিও তাদেরকে বাঁচাতে না পেরে চিৎকার করতে শুরু করে এবং সে সেখানকার পাথরগুলোকে আঘাত করতে শুরু করে। আর তখনই সে লক্ষ্য করে পাথরের সাথে পাথরের সংঘর্ষে সেখানে আগুন জ্বলতেছে। আর এটা মূলত সেই জায়গা ছিল যেখানে মূলত খুবই গ্যাস ছিল। তো তখন সেখানে রাজকুমারী চলে আসে এবং তাকে বলে, এখানকার সবাই অন্ধবিশ্বাস করত, তারা মনে করত তারা এমন একটি শক্তি জন্ম দিবে যেটা হবে দেবতা, আর সে সকল মানুষদেরকে রক্ষা করবে। আর এই জন্য ষাঁড়ের সাথে রানীর মিলন করিয়েছিল। কিন্তু রানী একজন রাক্ষসের জন্ম দিয়েছে, আর সে আমাদের আসল রাজকুমারকে মেরে ফেলেছিল। আর তখনই মিনোটরকে এই গুহার মধ্যে আটকে রেখে রাজকুমার হত্যার দায়ভার তোমাদের এলাকার একজন লোককেই দেওয়া হয়। আর তারপর থেকে তোমাদের গ্রাম থেকে বলি দেওয়ার জন্য মানুষ এনে এই গুহার মধ্যে ছেড়ে দেওয়া হয়। তো এরপর তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে ওই মিনোটর যদি সত্যি দেবতা হয় তাহলে তাকে তারা কোনোভাবেই মেরে ফেলতে পারবে না, কিন্তু সবকিছুই যদি মিথ্যে হয় তাহলে অবশ্যই তারা তাকে মারতে পারবে। তো এরপর তারা সেই জায়গায় চলে যায় যেখানে সব থেকে বেশি গ্যাস ছিল, আর সেখানে তাদের উপর আক্রমণ করার জন্য মিনোটরও সেখানে চলে আসে। আর সে যখন রাজকুমারীকে আক্রমণ করতেই যাবে তখনই ওই ইঁদুর খেয়ে বেঁচে থাকা লোকটি ওই মিনোটরের সামনে চলে আসে এবং সে তো মারা যায়ই, তার সাথে ওই মিনোটরের অবস্থাও খুব খারাপ করে দেয়। তো এরপর যখন ওই মিনোটর থিওকে মারতেই যাবে তখনই থিও সেখান থেকে সরে যায় আর মিনোটরের সাথে ওয়ালের ধাক্কা লাগে, কিন্তু এতেও তার কিছু হয় না। তো এরপর থিও ওই মিনোটরের মাথায় একটি রকেট ঝুলতে দেখতে পায় এবং সেটিকে নেওয়ার জন্য সে মিনোটরের উপরে চড়ে ওঠে এবং কোনো ক্রমে ওটি নেওয়ার পর ওটিকে পাথরের মধ্যে ঘষে ঘষে সেখানে আগুন লাগানোর চেষ্টা করে। তো সেখানে যেহেতু গ্যাস ছিল তাই সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। তখন থিও ও তার বন্ধুরা একটি পানির কুয়ায় লাফ দেয়। তো ওই বিস্ফোরণের ফলে রাজাও মারা যায়। তো সবাই ভাবে ওই বিস্ফোরণে হয়তো ওই মিনোটরটি মারা গিয়েছে, কিন্তু ওই মিনোটর এখনো জীবিত ছিল। তাই তখন সে থিওর ওপর অ্যাটাক করতে আসে। তো তখনই থিও দেখতে পায় যে দেওয়ালের সাথে ধাক্কা লাগার কারণে ওই মিনোটরের শিং ভেঙে গিয়েছে। তো মিনোটর যখন তার দিকে দৌড়ে আসছিল তখনই সে ওই শিং মিনোটরের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে ওই মিনোটর সেখানেই মারা যায়। আর তারপর থিও সহ সেখানকার সবাই বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পায়, আর বাইরে এসে দেখতে পায় যে রাজা এখনো জীবিত রয়েছে। আর রাজার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু রাজকুমারী রাজার শ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলে। আর সেখানকার সৈন্যদের ওই মিনোটরের মুখোশ খুলে ফেলতে বলে। আর থিওকে বলে, তুমি শুধু ওই রাক্ষসকে মারোনি, তুমি এই রাজ্যের অনেক মানুষের জীবন বাঁচিয়েছো। আর তারপর থেকেই ওই রাজকুমারী ওই রাজ্যের রানী হয়ে থেকে যায় এবং তাদের রাজ্যে চিরকালের মতো অন্ধবিশ্বাস দূর হয়ে যায়। আর এই সাথে এই অসাধারণ সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, আমাদের পৃথিবীতে এখনো অনেক মানুষ রয়েছে যারা এখনো কিনা কুসংস্কারে বিশ্বাস করে বা অন্ধবিশ্বাস করে। তো তাদের উচিত সঠিক ভুল যাচাই করা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।